আসসালামু আলাইকুম। সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আজকে আমরা পড়বো হচ্ছে অষ্টম অধ্যায় নেতৃত্ব দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? হ্যাঁ খালেদ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক। ঠিক আছে, আজকে আমরা পড়বো হচ্ছে অষ্টম অধ্যায় নেতৃত্ব দান। এখানে দেখেন, আমরা পড়বো হচ্ছে বাংলাদেশের শিল্প শ্রমিকদের প্রেষণা দানের বিভিন্ন উপায়। তারপরে পড়বো হচ্ছে প্রেষণার আদি তত্ত্ব, প্রেষণার সমসাময়িক তত্ত্ব, তিনটা জিনিস। আর 4 নম্বরে পড়বো প্রেষণার ক্ষেত্রে মাসলোর স্তরীভূত সোপান তত্ত্ব, এবং সর্বশেষে পড়বো নেতৃত্বের গুণাবলী। ঠিক আছে, তো নেতৃত্বের গুণাবলী বাদে বাকি যে তিনটা প্রশ্ন, আদি তত্ত্ব, আপনার বর্তমান যে সমসাময়িক তত্ত্ব, এবং মাসলোর স্তরীভূত সোপান তত্ত্ব, এই তিনটা একটু বুঝতে হবে, খুব সহজ। ঠিক আছে, আর পরীক্ষায় বাংলাদেশের এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ মনে হইতেছে। হ্যাঁ বাউবির। এটাও আসতে পারে। হ্যাঁ, জি, এটাও আমরা পড়বো। আমরা তো দিয়ে দিছি কি কি পড়বো আজকে, সেটা তো আছে, ওখান থেকে দেখেন। শিল্প শ্রমিকদের পেশনাদারের বিভিন্ন উপায়। আমরা এখানে পয়েন্টস গুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। এটাকে এভাবে আপনারা লিখলে সময়ের সাথে মিলাইতে পারবেন না, এটাকে এখান থেকে বুঝে বানাই লিখবেন। ঠিক আছে, টোটাল হচ্ছে 6টা পয়েন্টস। আমরা দেখি, বাংলাদেশের শিল্প শ্রমিকদের প্রেরণা দেওয়ার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করা হয়, যাতে তাদের কাজের প্রতি আগ্রহ, উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা বাড়ে। এসব উপায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রয়োগ করা যায়, যেমন আর্থিক, মানবিক এবং সামাজিক প্রেরণা, অর্থাৎ টাকা দিয়ে তাদের বিভিন্ন মানবিক বিষয় দেখে সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠিত করে এইভাবে প্রেরণাটা দেওয়া যায়। তো এখন আমরা পড়বো প্রেরণা দানের উপায় আসলে কি কি। 1 নম্বরে বেতন এবং আর্থিক সুবিধা। 2 নম্বরে কি আছে, কর্মক্ষেত্রে উন্নতি ও প্রশিক্ষণ, অর্থাৎ শ্রমিকরা বেতন চাইবে, তাদের বেতন দিতে হবে, তারপরে তাদের উন্নতির জন্য তাদের বিভিন্নভাবে উন্নতি ঘটাতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে। এই দুইটা প্রধান উপায় পেশনাদারের। ঠিক আছে, মুখের কথায় কাজ হবে না, এই দুটা তারা প্রথমে চায়। এরপরে কি চায়, কর্ম পরিবেশের উন্নতি চায়, ভালো একটা কর্ম পরিবেশ চায়। ঠিক আছে, নিরাপদ কাজের পরিবেশ, বিশ্রাম, সুস্থতা থাকবে যেখানে। 4 নম্বরে চায় তারা কি, আত্মসম্মান ও স্বীকৃতি। 5 নম্বরে চায় সামাজিক এবং মনস্তাত্ত্বিক পেশনা। দেখেন, পর্যায়ক্রমে আসতেছে, কিন্তু প্রথমে কি, বেতন, পরে প্রশিক্ষণ, উন্নতি, কাজের পরিবেশ। এই ধারাবাহিকভাবে আপনারা মনে রাখবেন, বেতন, প্রশিক্ষণ, কাজের পরিবেশ, আত্মসম্মান ও স্বীকৃতি। তারপরে হচ্ছে সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রেষণা। ছয় নম্বর আছে বিগত কাজের ফলাফল মূল্যায়ন, অর্থাৎ তারা যে কাজ করতেছে, গতকাল পর্যন্ত যে কাজটা তারা করলো, সেই কাজের ফলাফল স্বরূপ তাদেরকে নানান ধরনের ফিডব্যাক দিতে হবে। এই হলো টোটাল 6টা। অর্থাৎ এটা কিন্তু শুধু শিল্প শ্রমিক না, অর্থাৎ যে কোনো পর্যায়ের প্রতিষ্ঠানের কর্মীদের এইভাবে প্রেরণা দিতে হবে। তা আমরা এই 6টা পয়েন্টস মনে রাখবো। 1 নম্বর কি ছিল, বেতন ও আর্থিক সুবিধা। 2 নম্বর, কর্মক্ষেত্রে তাদের উন্নতি এবং প্রশিক্ষণ। 3 নম্বর কি, কর্ম পরিবেশের উন্নতি। 4 নম্বর, আত্মসম্মান ও স্বীকৃতি, অর্থাৎ তাদের
নানাভাবে স্বীকৃতি দিতে হবে, পুরস্কার থেকে শুরু করে পদ পদবি বিভিন্ন ভাবে, সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রশ্ন, আর হচ্ছে তাদের কাজের ফলাফল মূল্যায়ন বা পারফরমেন্স ঠিক মতো হচ্ছে কিনা এবং সেটার ক্ষেত্রে স্বীকৃতিটা দেওয়া। এই হলো টোটাল 6টা পয়েন্টস। এই 6টা দিলেই আপনার 8 মার্ক বলেন 5 মার্ক বলেন হয়ে যাবে, কারণ প্রেষণা দেওয়ার জন্য এই 6টা পয়েন্টসই যথেষ্ট। এই 6টা ধাপেই সাধারণত প্রেষণা দেওয়া হয়। এবার আমরা একটু পড়ি। বেতন এবং আর্থিক সুবিধার ক্ষেত্রে আপনি এখানে লিখবেন, শ্রমিকদের আর্থিক প্রেষণা প্রদান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদা পূরণে সহায়ক। এরপরে আর্থিক এতটুকুই যথেষ্ট, এই প্রথম বাক্যটা। এরপরে আপনি কি লিখবেন এখান থেকে দেখেন, ভালো বেতন তাদের উৎসাহ দেয়, কাজের মনোনিবেশ ঘটাতে সহায়তা করে, ঠিক আছে। তারপরে মুনাফা শেয়ারিং এ আপনি একটা লাইন লিখতে পারেন, মুনাফা বাড়লে শ্রমিকদের একটা অংশ দিতে হবে, ঠিক আছে। এরপরে বীমা সুবিধা, অর্থাৎ এটার মাধ্যমে তারা হয়তো নগদ টাকা পাবে না, কিন্তু হাসপাতালে সেবা বা স্বাস্থ্য বীমার একটা সুবিধা তারা পাবে। এটাও একটা আর্থিক সুবিধা, পরোক্ষভাবে এটা একটা আর্থিক সুবিধা এনে দিবে, কারণ তার নগদ টাকা দিয়ে হসপিটালে তার চিকিৎসা নিতে হচ্ছে না, ঠিক আছে। এই যে 3টা পয়েন্টস আছে, আপনি এই 3টাকেই ভেঙে ভেঙে পরীক্ষায় যে লিখবেন সেটা কিন্তু না, তাহলে কিন্তু সময় পাবেন না। আপনি এই 3টার থেকে যেটা আপনার মনে আসে, বিশেষ করে নগদের কথা লিখবেন, মুনাফা শেয়ারিং এর কথা লিখবেন, এই দুইটা বাক্য দিয়ে, আর এখান থেকে উপরে একটা বাক্য, 3টা বাক্য দিলে আপনার এই পয়েন্টসটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বরে কি আছে দেখেন, শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে তাদের উন্নতি এবং প্রশিক্ষণের সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে শ্রমিকরা কি করে, নিজেদের দক্ষতা বৃদ্ধি করে এবং উন্নত কর্মজীবনের একটা সুযোগ পায়, এবং তাদের ভিতরে এক ধরনের ইতিবাচক চিন্তা ভাবনা জাগ্রত হয় যে না, এই কোম্পানিতে চাকরি করে আমরা সুন্দর বেতনের পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়াতে পারতেছি। আর এখানে আপনি কি কি লিখবেন, নতুন প্রযুক্তি এবং কৌশল শেখানোর জন্য শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে করে তাদের উৎপাদনশীলতা বাড়ে। আর এর ফলে কি হবে, 2টা জিনিস লিখবেন আপনি, এখানে উপরে একটা বাক্য দিবেন, নিচে 2টা জিনিস, একটা হচ্ছে তাদের নতুন প্রযুক্তি এবং কৌশল শেখানোর জন্য প্রশিক্ষণ, আর একটা হচ্ছে যার ফলে, মানে ওই প্রশিক্ষণের ফলে কি হবে, তাদের ক্যারিয়ার উন্নয়ন হবে এবং তাদের পদোন্নতির সুযোগ হবে এবং ভবিষ্যতে তারা একটা সম্ভাবনা দেখতে পাবেন। তাহলে আপনি কর্মক্ষেত্রের উন্নতি এবং প্রশিক্ষণ দেখেন, এখানে যত বড়ই লেখা থাকুক না কেন আপনি এতটুকু লিখবেন না, একটা বাক্য, 2টা বাক্য, 3টা বাক্য। একটা হচ্ছে উন্নত প্রযুক্তি এবং কৌশলের ব্যবহার শিখাবেন, এটাও তাদের প্রশিক্ষণ, আর এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কি করবে, ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে, পদোন্নতি পাবে এবং ভবিষ্যতের একটা সম্ভাবনা যে চাকরি চলে গেলেও কিছু করে খেতে পারবো, এই যে একটা সম্ভাবনা, বা অন্য যে কোনো কোম্পানিতে চাকরির সুযোগ পাবো, এই সম্ভাবনাটার জন্য তারা দেখতে পায়। তাহলে 2টা পয়েন্ট সেট, 3টা 6টা বাক্য, ছোট ছোট 6টা বাক্য দিলে আপনার একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এবার 3 নম্বরে কি আছে, কর্ম পরিবেশের উন্নতি। দেখেন, শ্রমিকদের কাজের পরিবেশ নিরাপদ এবং আরামদায়ক হলে তারা তাদের কাজের প্রতি আরো বেশি উদ্দীপনা পায় এবং কাজের পরিবেশ তাদের মনোবল বাড়ায়, ঠিক আছে। উপরে একটা কথা লিখে আপনি লিখবেন কি, কিছু এক্সাম্পল দিবেন, সেটা কি, এই যে পিপিই এর কথা বলা হয়েছে, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এইটা যদি থাকে তাহলে তারা সেফটি ফিল করবে সবসময়ের জন্য, তাদের কাজের পরিবেশ এবং নিরাপত্তার প্রতিরোধ, দুর্ঘটনা প্রতিরোধের জন্য যাবতীয় ইকুইপমেন্ট যেটা যেটা দরকার সেটা তাদের সরবরাহ করতে হবে, ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে যথার্থ বিশ্রাম এবং সুস্থতা, শ্রমিকদের জন্য যথেষ্ট বিশ্রামের সময় এবং খাবারের সুবিধা প্রদান করতে হবে, যাতে করে তারা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। আপনি এখানে লিখতে পারেন যে কর্মপরিবেশ উন্নতির জন্য তাদের যে কোনো দুর্ঘটনা বা বিপদ প্রতিরোধ করার জন্য পিপিই দিতে হবে, এবং তাদের যথার্থ বিশ্রাম এবং সুস্থতা নিশ্চিতের জন্য তাদের সময় দিতে হবে, মাঝে ব্রেক দিতে হবে, সেখানে যাতে তারা বিনোদনের সুযোগ পায়, ইন্টারনেট সুবিধা পায়, অথবা শারীরিক মানসিকভাবে সুস্থতার জন্য তারা যাতে লাঞ্চ করতে পারে, ঠিক আছে, সেই ব্যবস্থা রাখতে হবে তাদের কাজের পরিবেশের মধ্যে। এই হলো 3 নাম্বার পয়েন্ট। আপনি 3টা পারবেন না, এই 3টা যেটা হলো 1 2 3। আচ্ছা, 4 নাম্বারে কি আছে দেখেন, আত্মসম্মান ও স্বীকৃতি, শ্রমিকদের কাজের প্রতি সম্মান এবং স্বীকৃতি দিলে তাদের প্রেরণা বাড়ে, কর্মের প্রতি মানসিক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তারা আরো মনোযোগী হতে পারে। এই স্বীকৃতি, আত্মসম্মান এবং স্বীকৃতিটা কি, স্বীকৃতির ভিতরে কি আছে দেখেন, তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করা, এটা একটা স্বীকৃতি, ঠিক আছে, এতে তাদের প্রেরণাটা বাড়বে। আর কর্মীর সাথে ভালো সম্পর্ক, 2টা জিনিস, আত্মসম্মান এবং স্বীকৃতি 2টার মাধ্যমে আসবে। একটা হচ্ছে তাদের পুরস্কৃত করা পারফরমেন্স দেখে, আর একটা হচ্ছে ভালো কর্মীদের সাথে সম্পর্ক, অর্থাৎ ঊর্ধ্বতনেরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে এবং তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাদের যে কোনো ভালো কাজে উৎসাহ দিবে, বাহবা দিবে, ঠিক আছে। তা না হলে তারা মানসিকভাবে উৎসাহ পান না কাজ করার জন্য।
তার মানে আত্মসম্মান এবং স্বীকৃতির পয়েন্ট আপনি প্রথমে লিখবেন, শ্রমিকদের ভালো কাজের প্রতি সম্মান এবং স্বীকৃতি দিলে তাদের প্রেরণা বাড়ে, তাদের মনোবল বাড়ে। এই বাক্যটা লিখবেন। লেখার পর আপনি লিখবেন কি, তাদের বিশেষ অর্জনের জন্য স্বীকৃতি বা পুরস্কার। আর 3 নম্বর বাক্যে লিখবেন কি, প্রতিষ্ঠান এবং শ্রমিকের মধ্যে অর্থাৎ ম্যানেজমেন্ট শ্রমিক মালিক পক্ষ শ্রমিকের মধ্যে ভালো সম্পর্ক থাকলে তারা নিজেদেরকে মূল্যবান মনে করে, শ্রমিকরা মনে করে যে না, প্রতিষ্ঠান আমাদেরকে মূল্যায়িত করছে, আমাদেরকে দাম দিচ্ছে। ঠিক আছে, এই যে 4টা জিনিস। এরপরে 5 নম্বর কেস দেখেন, সামাজিক এবং মনস্তাত্ত্বিক নেতৃত্ব। এটা কি, মানসিক প্রেরণা কর্মীদের অনুভূতিতে গতি প্রদান করতে পারে, যাদের কাজের প্রতি আগ্রহ এবং উৎসাহ বাড়ায়। এটা কি দেখেন, বিভিন্ন ধরনের সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রেরণাটা কি, এটা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান কোথাও নিয়ে যাওয়া। ঠিক আছে, বা টিম ওয়ার্ক এবং সমন্বয়। এটা কি, টিম ওয়ার্ক কিন্তু এক ধরনের একটা প্রেরণা তৈরি করে। কিভাবে, টিমের সাথে অনেকে দলবদ্ধভাবে কাজ করতে উৎসাহিত হয় একাকী কাজের থেকে। ঠিক আছে, এই বিষয়টা আনতে হবে। আর পদোন্নতি এবং পুরস্কৃত হওয়ার সুযোগ, কর্মীরা যাতে পদোন্নতি পায়, এটা তাদের সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রেরণা দেয়। কিভাবে দেয়, তারা পদোন্নতি পেলে নিজেরা তাদের নিজেদের পরিবার সমাজে তারা ভালো একটা অবস্থানে যেতে পারে। ঠিক আছে, তাদের মধ্যে এই যে পদোন্নতির এবং পুরস্কার তাদেরকে সামাজিক ভাবে ভালো একটা অবস্থানে নিয়ে যায়। এই জন্য তাদের কর্মক্ষেত্র তাদের এটা দরকার, মানে এই প্রেরণাটা কর্মক্ষেত্র তাদেরকে উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করে। ঠিক আছে, কাজে সামাজিক মনস্তাত্ত্বিক প্রেরণার ক্ষেত্রে আপনি লিখবেন কি, টিম ওয়ার্কের কাজের মাধ্যমে দলবদ্ধভাবে যারা কাজ করতে পছন্দ করে তারা উৎসাহিত হবে, প্রতিযোগিতা এবং পুরস্কার ব্যবস্থা রাখতে হবে, বা বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা রাখতে হবে। ঠিক আছে, আর পদোন্নতির বিষয়টা রাখবেন। এইভাবে এই প্যারাগ্রাফটা লিখবেন। এরপর দেখেন, বিগত কাজের ফলাফল মূল্যায়ন। এটা কিভাবে, কর্মীদের কাজের ফলাফল মূল্যায়ন করে এবং উপযুক্ত প্রতিক্রিয়া দিলে নিজেদের উন্নতি ঘটাতে তারা মানে একটা সহায়ক পরিবেশ পাবে। ঠিক আছে, এটা কিভাবে দেখেন, শ্রমিকদের কাজের মান এবং তাদের উন্নতি মূল্যায়ন করা, অর্থাৎ তারা কাজ ঠিকভাবে করতেছে কিনা এবং তাদের প্রতিনিয়ত তাদের পারফরমেন্স ভালো হচ্ছে কিনা এটা মূল্যায়ন করা, এবং ফিডব্যাক দেওয়া। তারা যদি ভালো কাজ করে তাহলে তার ফিডব্যাক দিতে হবে। ঠিক আছে, আর এই ফিডব্যাকটা তাদের কি হবে, কাজের প্রতি আরো মনোযোগী করে তুলবে তাদের। অর্থাৎ এখানে আপনি লিখবেন কি, তাদের যে কাজ প্রতিনিয়ত মূল্যায়ন করা। ঠিক আছে, আরেকটা হচ্ছে তাদের ভালো কাজের ফিডব্যাকটা যেন ম্যানেজমেন্ট দেয়। এটা একটা কি, প্রেরণা। তার মানে আমরা 6টা পয়েন্টস বললাম, এখান থেকে এই 6টা দিলেই কিন্তু হবে। ঠিক আছে, শিল্প শ্রমিকদের প্রেরণা দানের বিভিন্ন উপায়, তাহলে এই 6টা উপায় আপনারা লিখবেন। উপসংহারে কি আছে, বাংলাদেশের শিল্প শ্রমিকদের প্রেরণা দেওয়ার জন্য বিভিন্ন উপায় ব্যবহার করা হয়, যা তাদের মনোবল এবং কর্মক্ষমতা বাড়ায়। এসব উপায়ের মাধ্যমে শ্রমিকরা কি হয়, আরো উৎসাহী, দক্ষ এবং উৎপাদনশীল হয়ে ওঠে। ফলে প্রতিষ্ঠান এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। ঠিক আছে, এই যে একটা প্রশ্ন গেল, তাহলে আমরা নেক্সট প্রশ্নটা কি, প্রেষণার ক্ষেত্রে মাসলোর স্তরীভূত সোপান তত্ত্ব। এটা কিন্তু এটা সাংগঠনিক আচরণে আছে। এই প্রশ্নটা বোধহয় দ্বিতীয়, চতুর্থ বা তৃতীয় অধ্যায় এরকম একটা অধ্যায় আছে। ঠিক আছে, এটা এখানেও আছে। আপনারা সাজেশন বই থেকে দেখে নেন যে এটা ইম্পর্টেন্ট কিনা নবম ব্যাচের জন্য বা দশম ব্যাচের জন্য। তাহলে আমরা এটা পড়ি। দেখেন, প্রেষণার ক্ষেত্রে মাসলোর স্তরীভূত সোপান তত্ত্ব একবারে সহজ একটা তত্ত্ব, আপনারা বুঝতে পারলে নিজের থেকে বানিয়ে লিখতে পারবেন। মনোযোগ দিন। আব্রাহাম মাসলো, হ্যাঁ, স্তরীভূত সোপান তত্ত্ব, মাসলোস হায়ারকি অফ নিডস থিওরি, মানে স্তরীভূত প্রয়োজনের চাহিদা তত্ত্ব। ঠিক আছে, একটি জনপ্রিয় মনোবৈজ্ঞানিক তত্ত্ব। আপনি ইংরেজিতে পারলে লিখবেন, না লিখলে আপনাকে সহজভাবে বলি। আব্রাহাম মাসলোর স্তরীভূত সোপান তত্ত্ব হলো একটি জনপ্রিয় মনোবৈজ্ঞানিক তত্ত্ব, যা কি করে, মানুষের চাহিদা এবং প্রেষণার প্রক্রিয়া বর্ণনা করে। চাহিদা এবং প্রেষণার মানে কি, আপনার আমার চাহিদা আছে, এই চাহিদাটা একটা চাহিদা পূরণ হলেই আমরা প্রেষিত হব, মানে মোটিভেটেড হব, পরবর্তী চাহিদা আমাদের সৃষ্টি হবে। এইভাবে চাহিদার একটা ধারাবাহিকতা আছে। সেটা কি, সেটাই হচ্ছে মাসলোর স্তরীভূত সোপান তত্ত্ব। এই তথ্যটির প্রস্তাবক আব্রাহাম মাসলো, এবং এটি মানুষের প্রয়োজনগুলোকে একটি স্তরীভূত সোপান, মানে একটা ধাপ, একটা সিঁড়ি হিসাবে সাজায়। মাসলোর, আপনি এখানে 2টা প্যারাগ্রাফ আছে, দেখেন এখানে 2টা প্যারাগ্রাফ আমরা দিতে হবে না, আপনি 2টার থেকে একটা বানান। 5টি স্তরে ভাগ করেছেন মাসলো, কি কি স্তরে ভাগ করেছেন আমরা সেটা এবার দেখব। দেখেন এখানে কি বলছে, প্রতিটি স্তরের চাহিদা পূর্ণ হলে মানুষ পরবর্তী স্তরের চাহিদা পূরণের দিকে মনোযোগ দেয়। এটি মানুষের প্রেষণার ভিন্ন স্তরের ব্যাখ্যা দেয়। যেখানে একটি স্তরের চাহিদা পূর্ণ না হলে, ভালো করে বুঝেন, আপনি এই নিচের প্যারাগ্রাফটাই আপনি লেখেন, যেখানে একটা চাহিদা পূর্ণ না হলে পরবর্তী স্তরের চাহিদা দিকে মনোযোগ দেওয়া সম্ভব নয়। আমি আবার ভূমিকাটা আপনাদের একটু বোঝাই। আব্রাহাম মাসলো
মানুষের চাহিদা এবং প্রেষণের প্রক্রিয়া বর্ণনা করেছেন একটি তথ্যের মাধ্যমে, সেটি হলো মাসলোস হায়ারার্কি অফ নিডস থিওরি বা মাসলোর স্তরীভূত সোপান তত্ত্ব। এটি 5টি চাহিদায় মানুষের চাহিদাকে ভাগ করছে 5টি স্তরে। এখানে প্রতিটি স্তরের চাহিদা পূর্ণ হলেই মানুষ পরবর্তী স্তরের দিকে মনোযোগ দেয়, অর্থাৎ কোনো চাহিদা অপূর্ণ রেখে পরবর্তী স্তরের দিকে মনোযোগ দিতে মানুষ পারে না। এটাই মাসলোর স্তরীভূত সোপান তত্ত্বের মূল কথা। ভূমিকাটা কি সবার বোঝা গেছে? আচ্ছা, মাঝে মধ্যে একটু ফিডব্যাক দিন। মাসলোর এবারে আমরা এই তথ্যটা পড়বো। দেখেন প্রথমে কি আপনাকে এখানে কালো বিন্দু করে উদাহরণ দিয়ে আলাদা, আমি কেন এটা করছি, যাতে করে স্পষ্ট করে আমরা বুঝতে পারি, ঠিক আছে, কোন পয়েন্টে কি আছে মনে থাকে যাতে। দেখেন শারীরিক এবং মৌলিক চাহিদা, এই স্তরের চাহিদাগুলো মানুষের জীবনের জন্য মৌলিক প্রয়োজন, যেমন খাবার, পানি, আশ্রয়, নিদ্রা ইত্যাদি। খাবার যদি না খান, পানি যদি না পান, আশ্রয় না পান, নিদ্রা ঘুম যদি না থাকে, তাহলে কিন্তু আপনার পরবর্তী যে চাহিদাটা, আপনার নিরাপত্তার চাহিদা, সেফটি নিডস, এটার কোনো প্রয়োজনই আপনার না, আপনি যদি ঘুমাইতেই না পারেন। আপনার যদি পানি না খান, আপনি যদি খাবার না খান, তাহলে আপনার পরবর্তীতে আর কোনো চাহিদার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। শুধুমাত্র এই পানি, আপনি কয়েক ঘন্টা পানি না খেলে দেখবেন যে আপনার, বা 12 ঘন্টা 14 ঘন্টা আপনি পানি না খেয়ে থাকেন, পরবর্তীতে আপনার কোনো কিছু ভালো লাগবে না। তার মানে এই যে খাবার, পানি, আশ্রয়, নিদ্রা, এগুলো কি মানুষের শারীরিক বা মৌলিক চাহিদা। শারীরিক বলতে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু এই শারীরিক চাহিদার মধ্যে এখানে সব ধরনের শারীরিক চাহিদা থাকবে, ঠিক আছে। দেখেন তারপরে আমরা পরের স্টেপে কি আছে, এই এক্সাম্পল গুলো দিবেন, খাওয়া দাওয়া, ঘুম, ঘুমানো, শ্বাস প্রশ্বাস, বাসস্থান ইত্যাদি, ঠিক আছে। 2 নম্বরে কি আছে, নিরাপত্তার চাহিদা। একবার শারীরিক চাহিদা পূর্ণ হলে, একবার, ঠিক আছে, তখনই আপনার নিরাপত্তার দিকে আপনার মন যাবে। আপনার শারীরিক নিরাপত্তার মানে খাবার, ঘুম সবকিছু হলো, এরপরে চিন্তা করবেন না শরীরটাকে একটু যত্ন নেওয়া দরকার, শারীরিক নিরাপত্তার কথা ভাববেন। চাকরি নিরাপত্তার মাথায় চিন্তা আসবে, স্বাস্থ্যের কথা আসবে, প্রাকৃতিক এবং দুর্ঘটনাজনিত বিপদ থেকে নিজেকে সুরক্ষার চিন্তা ভাবনা আপনি করবেন। তার মানে এক্সাম্পল গুলো কি, নিরাপত্তা চাহিদার এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, চাকরি সুরক্ষা, সঞ্চয়, নিরাপদ, এইগুলো আপনি খুঁজবেন কখন, যখন খাবার, পানি, ঘুম এগুলো পূর্ণ হবে। তার মানে দেখেন প্রথমটা পূর্ণ হলেই দ্বিতীয়টা। এবার তৃতীয়টায় আমরা যাই, সামাজিক বা সম্পর্কের চাহিদা। দেখেন প্রথমটা দ্বিতীয়টা পূর্ণ হলেই কিন্তু আপনি ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার গড়া, সম্পর্ক, বিয়ে শাদী, সামাজিক চাহিদা, আত্মীয়তা, বন্ধুত্ব, এই সবকিছুর প্রয়োজন আপনার তখন দেখা দিবে, ঠিক আছে। সামাজিক বা সম্পর্কের চাহিদা, সোশ্যাল নিডস। আচ্ছা, এরপরে 4 নম্বরে কি আছে, আত্মসম্মান বা মর্যাদার চাহিদা। এই স্তরের চাহিদাগুলো মানুষের আত্মসম্মান, সম্মান এবং স্বীকৃতির উপর ভিত্তি করে। মানুষ যখন বিয়ে করে, সম্পর্ক করে, পরিবার হয়, তখন কিন্তু সে চাহিদা না, এখন একটু তাইলে সামাজিক ভাবে সম্মান পাওয়া যাক, একটু নির্বাচন করি, একটু ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দেই, একটু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, মানে বিভিন্ন পুরস্কার, পদ, পদবি, সম্মান, এগুলোর চাওয়া পাওয়া। সাংস্কৃতিক কথা আসবে না, সাংস্কৃতিক কথা 5 নম্বর স্টেপে আসবে। মানে 5 নম্বর স্টেপটা এবার আবার 4 নম্বরটা বুঝতে পারছেন, আত্মসম্মান, মর্যাদাটা কি, পদ, পদবি, ক্ষমতা, সফলতা, এগুলো। আর 5 নম্বরটা হচ্ছে এই স্তরের চাহিদা হলো মানুষের সর্বোচ্চ স্তরের চাহিদা। যেমন আপনি যদি আপনার পেটে ক্ষুধা থাকে, আপনি যদি বিয়ে শাদী করতে না পারেন, আপনার যদি কোনো পরিবার না থাকে, আপনার যদি কোনো সম্মান না থাকে, তাহলে আপনি বোধহয় চাইবেন না যে আপনি একটা কবিতা লেখেন, আপনি চাইবেন না আপনি শিল্পী হবেন। তারপরে ওই ওই অভাবগুলো, উপরের অভাবগুলো মানুষকে অনেক সময় কবি বানায়, শিল্পী বানায়, বিভিন্ন কিছু বানায়, হ্যাঁ, গবেষক বানায়। কিন্তু সাধারণত আমরা উপরের চাহিদাগুলো আমাদের জন্য এত প্রয়োজন, যেগুলো পূর্ণ না হলে আমরা কোনো প্রকার সৃষ্টিশীল, সৃজনশীল শিল্পকর্মে, গবেষণায় আমরা মনোনিবেশ করতে পারি না বা চাই না। অর্থাৎ জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য যেটা, মানে সর্বোচ্চ সফলতা অর্জনের স্তর হচ্ছে 5 নম্বর স্তর। এটা কখন, যখন আপনার উপরে সব চাহিদা পূর্ণ হবে। এটা হচ্ছে সৃজনশীলতা, ব্যক্তিগত বৃদ্ধি, জীবনের লক্ষ্য অর্জন। অর্থাৎ যে স্বপ্নটা আপনি পুষতেন, যে আমি আমি আপনার ভিতরের যে সৃজনশীল যে যোগ্যতাটা আছে, ওইটার পরিস্ফুটন হবে 5 নাম্বার স্টেপে, আত্মবিকাশের মাধ্যমে, ঠিক আছে। তাহলে আপনি কি বুঝতে পারছেন সবাই? এই 5টা নিজের থেকে লেখা যাবে কিন্তু। বুঝা গেছে। আচ্ছা, থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নটা কি দেখি। এবার দেখেন, আমরা আমরা 5টা প্রশ্ন পড়বো আজকে, আমাদের শিডিউলে ছিল, আপনারা দেখছেন লিঙ্ক থেকে, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু প্রেষণার আদি তথ্য এবং বর্তমান তথ্য, সমসাময়িক তথ্য দুইটা, একটা আছে নেতৃত্বের গুণাবলী। তাহলে আমরা প্রেষণার আদি তথ্যগুলো পড়ি, মনোযোগ দিয়েন।
দেখেন এখানে দেখেন প্রেষণার আদি তথ্য যখন আপনি পড়বেন, আপনাকে এই মাত্র না পড়াইলাম যে মাসলোস হায়ারার্কি অফ নিডস, এই যে পাঁচটা পড়াইছি। তাহলে এই যে পাঁচটা তথ্য, এটা দেখেন ছোট্ট করে বড় তথ্যটা আনছি। এখন আপনি পরীক্ষায় কিভাবে লিখবেন? পরীক্ষায় আদি তথ্য আসলে কয়টা তথ্য আছে দেখি। ফ্রেডরিক হাসবার্গের থিওরি, হাইজিন ফ্যাক্টর, মোটিভেটর ফ্যাক্টর, এইটা ঠিক আছে, দুইটা আছে। আরেকটা হচ্ছে অ্যাডামসের ইকুইটি থিওরি, ঠিক আছে। দেখেন আরেকটা হচ্ছে ভিক্টর ভ্রুমের থিওরি, ঠিক আছে, এক্সপেক্টেন্সি থিওরি। এই যে চারটা থিওরি করে এখানে কিন্তু অনেক বড় করে আছে। কেন? কারণ একটা থিওরি কিন্তু একটা মানে এখানে কিন্তু কি বলছে দেখেন, থিওরি গুলো আলোচনা করুন বলছে। এখন আলোচনা করার ক্ষেত্রে আপনি জাস্ট ছোট্ট করে এতটুকু সংজ্ঞা দিয়ে দিলেন, তাতেই কিন্তু প্রশ্নটা স্বয়ংসম্পূর্ণ হয় না। এই জন্য সংক্ষেপে বড় বড় থিওরিকে, অনেক বড় বড় থিওরিকে ছোট করে আনা হয়েছে। কারণ আপনার হাতে যদি সময় থাকে, আপনি যদি পারেন, তাহলে যেভাবে আছে এইভাবেই লিখবেন, হয়তো একটু কমাইতে পারেন। আর যদি একান্তই আপনার এত অনেক সময় থাকবে না, এই সময়টা থাকবে না আপনার হাতে, তখন আপনি করবেন কি, এই যে মাসলোস হায়ারার্কি অফ নিডসে এখানে আপনি এই কথাগুলো, এক্সাম্পল গুলো নাও দিয়ে আপনি এভাবে লিখতে পারেন। তারপরে ফ্রেডরিক হাসবার্গের থিওরির ক্ষেত্রে উপরে কিছু কথা, একটা দুটো কথা লিখে দুইটা যে তথ্য, থিওরির যে দুইটা ফ্যাক্টর, এই দুইটা ফ্যাক্টর সম্পর্কে অবশ্যই লিখবেন, নাহলে কিন্তু মডেলটা হবে না। এই নিচের ভূমিকাটা হয়তো নাও দিতে পারেন তখন। আর অ্যাডামসের এই যে ইনফিয়ারিটি তথ্য বা হীনতা তথ্য, এটার ক্ষেত্রে আপনি এখানে যা আছে তাই দিলেন। আর ভিক্টর ভ্রমের তথ্যের ক্ষেত্রে এখানে ছোট করেই, কিন্তু এখানে এই পয়েন্টস গুলো না দিয়ে হয়তো আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলেন। এই হলো। এখন আমরা দেখি তাহলে মাসলোস হায়ারার্কি অফ নিডস, প্রেষণা। এখানে দেখেন প্রথমে ছোট্ট করে একটা প্রশ্ন আছে, প্রেষণাটা কি, এটা আমরা আগে পড়ে আসি। প্রেষণা হলো একটি প্রক্রিয়া। প্রেষণা, মোটিভেশনটা কিন্তু একটা প্রক্রিয়া। আমরা মোটিভেশন বলতে দুইটা কথা বলে ছেড়ে দিলাম তা কিন্তু না। আজকে ছাড়লেন, ও কিন্তু আবার ওই মোটিভেশনটা ভুলে যাবে। তখন ওকে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে, বারবার মোটিভেশন করতে হবে। তার মানে এটা একটা প্রক্রিয়া। একজন ব্যক্তি বা কর্মীকে তার লক্ষ্য অর্জনে সচেষ্ট করে এবং তার কাজের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা বাড়ায়। প্রেষণাটা কি? প্রেষণা হলো একটি প্রক্রিয়া। আবার পড়েন, প্রেষণা হলো একটি প্রক্রিয়া যা একজন কর্মী বা ব্যক্তিকে তার লক্ষ্য অর্জনে সচেষ্ট করে, সহায়তা করে এবং তার কাজের প্রতি আগ্রহ এবং উদ্দীপনা বাড়ায়। এটি একটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তি হতে পারে। প্রেষণাটা অভ্যন্তরীণ এবং বাহ্যিক, যা মানুষের আচরণকে প্রভাবিত করে এবং তাদের কার্যক্রমের জন্য উদ্দীপনা যোগায়। প্রেষণা বিভিন্ন ধরনের হতে পারে, আর্থিক প্রেষণা, মানসিক প্রেষণা, সামাজিক প্রেষণা। পদ পদবি দিলেন, সামাজিক সম্পর্ক স্থাপন করাই দিলেন, টাকা দিলেন, মানুষ মানে টাকাটা একটা প্রেষণা, বা মানসিক প্রেষণা দিলেন। এই সব প্রেষণা অনেক ধরনের। আপনি প্রেষণা যদি কাকে বলে আসে, তাহলে এই এতটুকু লিখতে হবে, ঠিক আছে। বা দুইটা প্যারাগ্রাফ বানিয়ে লিখতে পারেন, প্রেষণার প্রকার ভেদে আলাদা একটা প্যারাগ্রাফে দিতে পারেন। এখন আমরা প্রেষণার আদি তথ্যগুলো পড়বো। আদি তথ্যের মধ্যে এই তথ্যটা নতুন করে পড়বো না, এটা কিন্তু কেবলমাত্র পড়াইলাম। আচ্ছা, এবার দেখেন ফ্রেডরিক হাসবার্গের থিওরি। এই হাসবার্গ কি করছেন, একটা থিওরি দিয়েছেন। ওনার থিওরির নাম হচ্ছে হাইজিন ফ্যাক্টর, ঠিক আছে। এটি এমন কিছু কাজের পরিবেশ সংক্রান্ত উপাদান যা কর্মীদের অসন্তোষ কমায়। যা কর্মীদের কি কমায়? দেখেন, যা কর্মীদের অসন্তোষ কমায় কিন্তু তা সরাসরি তাদের কর্মপ্রেরণা বাড়ায় না। এই হাইজিন ফ্যাক্টরের মূল কথাটা কি? কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো আপনি কর্মীদের প্রয়োগ করলে তাদের অসন্তোষটা কমে যাবে। যেমন তারা বেতন পাচ্ছে না, বেতনটা দিয়ে দিলেন, ঠিক আছে। অথবা একজন কর্মী নতুন আপনার কোম্পানিতে আসলো, সে প্রতি মাসে বেতন পাচ্ছে, তার কোনো অসন্তোষ নাই, কমে গেছে। অসন্তোষ ছিল, বেতন পাবে কি পাবে না, দেবে কি দেবে না, বেতন পাইছে, অসন্তোষ কমে গেছে। কিন্তু তাদের কর্মপ্রেরণা কিন্তু বাড়ে নাই। আপনি প্রতি মাসে একজন কর্মীকে বেতন দিচ্ছেন, কর্মপ্রেরণা কিন্তু আপনি বাড়বে না, লক্ষ্য করেন। তার অসন্তোষ নাই, সে হয়তো আন্দোলন করবে না, কিন্তু তার কি নাই? কর্মপ্রেরণা নাই। এখন ওই কর্মপ্রেরণাটা বাড়ানোর জন্য তাকে আবার নতুন করে মোটিভেটর ফ্যাক্টর প্রয়োগ করতে হবে তার উপরে। এটাই হচ্ছে ফ্রেডরিক হাসবার্গ থিওরির মূল কথা, ঠিক আছে, যেটাকে হাইজিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে আপনারা কি বুঝতে পারছেন কথাটা? ফ্রেডরিক হাসবার্গের মূল কথাটা আপনি উপরে কি লিখবেন? এই উপরে কি লিখবেন আমি পড়ে শোনাই। উপরে লিখবেন, হাসবার্গের থিওরির মূল কথা হলো
যে এই হার্জবার্গের থিওরি বা হাইজিন থিওরিটা কর্মীদের মানে এমন কিছু উপাদানের কথা বলে যা কর্মীদের অসন্তোষ কমায়, কিন্তু সরাসরি কর্মপ্রেরণা বাড়ায় না। কর্মপ্রেরণা বাড়ানোর জন্য তাদের মোটিভেটর ফ্যাক্টর প্রয়োগ করা দরকার। এখন এই তথ্যে দুটি প্রধান ফ্যাক্টর রয়েছে, একটা কি হাইজিন ফ্যাক্টর, একটা হচ্ছে মোটিভেটর ফ্যাক্টর। হাইজিন ফ্যাক্টরটা কি? চাকরির নিরাপত্তা, কর্মস্থলের শর্ত, বেতন, এইগুলো, ছুটি লাগবে 2 দিন ছুটি দিয়ে দিলেন, অসন্তোষ কমে গেল, বেতন দিলেন, এইগুলো হচ্ছে হাইজিন ফ্যাক্টর। আর মোটিভেটর ফ্যাক্টরটা কি? এই মোটিভেটর ফ্যাক্টরটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মীদের প্রেরণা বাড়াবে। কিভাবে বাড়াবে? কাজের স্বীকৃতি, চাকরির স্থায়িত্ব। কর্মী যদি মনে করে যে না, বেতন ঠিকই পাচ্ছি কিন্তু যে কোনো মুহূর্তে বের করে দিতে পারে, তাহলে কিন্তু ওর কর্মপ্রেরণা বাড়বে না। মোটিভেটর ফ্যাক্টরটা হচ্ছে ওর কাজের স্বীকৃতি, যে কাজ থেকে যাওয়া লাগবে না ওর, বাট ট্রেনিং, ওর যে ক্যারিয়ার গঠনের সুযোগ, অথবা ওর ভিতরে আত্মবিশ্বাস তৈরি করলেন যে না, এই কোম্পানি থেকে চলে গেলে আমার কোনো সমস্যা নাই, আমি নিজে একটা কিছু করে খেতে পারবো, অথবা নিজে একটা এই কাজ আমি পারি। মানে এরকম একটা আত্মবিশ্বাস, সে যেভাবেই হোক, কর্মের স্থায়িত্বের মাধ্যমে হোক, ক্যারিয়ার গঠনের মাধ্যমে হোক, যেভাবেই হোক, তার আত্মবিশ্বাসটা যেন আসে। এটা হচ্ছে মোটিভেটর ফ্যাক্টর। এবার বলেন, এই 2 নাম্বারটা কে কে লিখতে পারবেন? সবাই পারবেন তো? পারা যাবে ভাই। পারা যাবে ভাই। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন, অ্যাডামসের ইনফিয়ারিটি বা হীনতা তথ্য। ইনফিয়ারিটি, হীনতা, অর্থাৎ ওই যে কোন কর্মী যদি অফিসে জয়েন করার পরে দেখে যে তার সম পদের অন্য কোন কর্মীর বেতন ভাতা বেশি, বা দীর্ঘদিন ধরে তার বেতন বাড়তেছে না, অথচ অন্য একজন কম কাজ করতেছে, অল্প কাজ করতেছে, অথচ বেশি বেতন পাচ্ছে, এই যে একটা বিষয়, এই যে একটা অসঙ্গতি, তার মধ্যে একটা হীনতা তৈরি করবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে এই বক্তব্যের মূল কথা। জন অ্যাডামস এই তথ্য প্রস্তাব করেন যা মানুষের প্রেষণাকে তাদের কাজে পাওয়া পুরস্কার এবং তাদের পরিশ্রমের মধ্যে সমতা বা সঙ্গতি হিসেবে ব্যাখ্যা করে। অর্থাৎ আবার একটা বিষয় আছে এখানে, আপনি যে পরিশ্রম করতেছেন সেই অনুযায়ী বেতন পাচ্ছেন কিনা, বা যদি না পান, আপনার পদ পদবি অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী না হয়, তাহলে আপনার মধ্যে কিন্তু এই ইনফেরিটিটা আসবে। ঠিক আছে? এই তথ্যের মূল ধারণা কি? মানুষ তাদের কাজের জন্য প্রাপ্ত পুরস্কারকে অন্যদের সাথে তুলনা করে। যখন তারা মনে করে যে তাদের পরিশ্রমের তুলনায় পুরস্কার কম, বেতন কম, পদবি কম, তখন তারা অসন্তুষ্ট হয় এবং তাদের প্রেরণা কমে যায়। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, এইটা ইনফেরিটি তথ্য অথবা ইকুইটি তথ্য, অর্থাৎ তারা ন্যায্যতা বা সমতা অনুভব করতেছে কিনা, এটাই হচ্ছে এই বক্তব্য, এটার মূল কথা এই তথ্যের। ঠিক আছে, 3 নাম্বারটা বুঝতে পারছেন? ভিক্টর ভ্রমের প্রত্যাশা তথ্য। দেখেন, ভিক্টর ভ্রম এই তথ্য প্রস্তাব করেন, এই প্রত্যাশা তথ্যটা, যা মানুষের প্রেরণার উৎস হিসাবে তাদের প্রত্যাশা এবং বিশ্বাসকে নির্দেশ করে। অর্থাৎ মানুষ মনে করে যে আমি পাবো, মানে প্রত্যেকটা কর্মী একটা পুরস্কারের আশা করে, যে কাজ একেবারেই করে নাই সেও আশা করে যে হয়তো আমি পাইতে পারি, আমি হয়তো কাজ যা করছি ফাঁকি টাকি দিয়ে, আমার হয়তো বস আমাকে মূল্যায়ন করবে। ঠিক আছে, বা কিছু কিছু ভালো কাজ করে মূল্যায়ন পাবার আশায়, যখন দেখে যে না পাচ্ছি না, তখন আবার খারাপ কাজ করে বা পারফরমেন্স খারাপ ডাউন হয়ে যায়। ঠিক আছে, এই যে একটা ভিক্টর ভ্রমের যে একটা এক্সপেক্টেন্সি থিওরি, এইটার মূল বক্তব্যটা কি আমরা দেখি। দেখেন, এখানে কর্মীরা কাজের ফলস্বরূপ পুরস্কার বা ফলাফল প্রত্যাশা করে। কর্মীরা বিশ্বাস করে যে তাদের পরিশ্রম, সক্ষমতা এবং ফলস্বরূপ পুরস্কারের মধ্যে একটা সম্পর্ক আছে, তারা পাবে পুরস্কার। ঠিক আছে, তাদের এই প্রচেষ্টা একটা ফলাফল দিবে, তাদের কাজ একটা সময় তাদের এই একটা কিছু আসবে। ঠিক আছে, এই যে আত্মবিশ্বাসটা, এই যে প্রত্যাশাটা, এইটাই হচ্ছে ভিক্টর ভ্রমের প্রত্যাশা তথ্যের মূল কথা। ঠিক আছে, তাহলে এই চারটা যদি খালি আপনি একটু মনে রাখেন, যে
শব্দের সাথে মিলাই দেখেন, এখানে এক্সপেক্টেন্সি থিওরি মানে প্রত্যাশা তত্ত্ব, তার মানে কি প্রত্যাশা করে। আর এখানে ইনফিয়ারিটি বা হীনতা মানে কি, ওই যে আমি বেতন কম পাচ্ছি বা সমমর্যাদা সমবেতন এই তারপরে কম পাচ্ছি বা আমি ভালো পজিশনে নাই, আমার বন্ধু ভালো পজিশনে আছে, এই যে বিষয়গুলো। আর ফ্রেডেরিক হাসবার্গের থিওরিটা কি, এটার মূল বক্তব্য কি ছিল, হাইজিন ফ্যাক্টর মোটিভেটর ফ্যাক্টর, মানে বেতন দিলেই হবে না, মোটিভেশন দিতে হবে। আর এই যে মাসলোস হায়ারার্কি অফ নিডস, এটা কি, ওই যে বললাম না, শারীরিক চাহিদা থেকে শুরু করে ওই কবি হওয়া পর্যন্ত, হ্যাঁ, বড় শিল্পী হওয়া পর্যন্ত বা বিলাসিতা শুরু করা পর্যন্ত, যে বিলাসিতা দরকার না তারপরে সেটা শুরু করলো, ঠিক আছে, সেটা হচ্ছে তার আত্মবিকাশের চাহিদা। এই যে বিষয়গুলো কিন্তু একবারে আদি তথ্যগুলো দেখে মনে হবে যে অনেক কিছু, কিন্তু আসলে এই 4টা তথ্য লিখলেই আপনার এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমরা পেশনার সমসাময়িক তথ্যগুলো পড়বো ইনশাল্লাহ। এটা আমরা শেষ করে দিব যদি আপনারা একটু ধৈর্য ধরেন। দেখেন সমসাময়িক তথ্যটা কি। প্রেষণার সমসাময়িক তথ্যগুলো আধুনিক মনোবিজ্ঞান এবং ব্যবস্থাপনায় প্রেষণার প্রক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয়। এগুলি প্রাথমিক তথ্যগুলোর বিকাশ এবং বিস্তার, যা কর্মীদের মনোভাব, কর্মক্ষমতা এবং আচরণকে প্রভাবিত করতে সহায়তা করে। নিচে কিছু প্রধান সমসাময়িক প্রেষণা তথ্য আলোচনা করা হবে। দেখেন, কর্মী অভ্যস্ততা তথ্য বা কর্মীর এঙ্গেজমেন্ট থিওরিটা, মানে কর্মীর কাজের প্রতি অনুভূতি এবং মানসিক সংযোগ থাকে, ঠিক আছে, যদি এটা থাকে, অনুভূতি এবং মানসিক সংযোগটা যদি থাকে, তবেই কর্মক্ষমতা বাড়াতে আপনি পারবেন, তা না হলে আপনি পারবেন না। অর্থাৎ কর্মীর কাজের প্রতি অভ্যস্ততা, অর্থাৎ কাজের প্রতি তার যে কোনো ভাবেই হোক কাজের প্রতি তার একটা সংযোগ তৈরি করতে হবে। ওই সংযোগটা না থাকলে, ওই সম্পর্কটা না থাকলে সে উদ্দীপ্ত হবে না, কাজ করলেও কাজ করতেছে কিন্তু কাজ তার ভালো ফিডব্যাক সে দিতে পারবে না, ঠিক আছে। আর এখানে আপনি আলাদা করে মূল বক্তব্য উপাদান লিখবেন না, আপনি কিওয়ার্ডস, এগুলো হচ্ছে কিওয়ার্ডস, এগুলো মনে রাখলে আপনার একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। তাই কর্মী অভ্যস্ত তথ্যটা বুঝতে পারছেন। এখানে মূল কথা হচ্ছে কর্মী কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে, অনুভূত একটা সংযোগ তৈরি করতে হবে, নিজেকে সম্পৃক্ত মনে করে কিনা, যদি মনে করে তাহলেই সে কাজ করবে, আর মনে না করলে কাজ করবে না। এটা হচ্ছে মূল কথা। তাহলে আপনি প্রথম পয়েন্টটাই দিবেন, আর এখান থেকে কিওয়ার্ডস গুলো মনে রাখবেন, যাতে করে আপনার এইগুলো ভুলে গেলে এগুলো কাজে লাগে, এইগুলো ভুলে গেলে এটা কাজে লাগে, ঠিক আছে। এবার দেখেন স্বাধীনতা এবং ক্ষমতায়ন তথ্যটা কি। দেখেন, কোন কর্মী যদি আপনি কাজ করার জন্য নিয়োগ দিচ্ছেন কিন্তু আপনি স্বাধীনতাও দেন নাই, ক্ষমতায়ন ঘটান নাই তার, তাহলে ওই কর্মীর কাছ থেকে কোনো ভালো কিছু আপনি আশা করবেন না। যে কোনো কর্মীকে তার কাজের স্বাধীনতা দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ, সে একবারে নিম্ন পদের হোক, তার ভিতরে কি আছে, সৃজনশীলতা আছে, তারও কিছু স্বাধীনতা আছে। সেই স্বাধীনতাটা পেলেই সে দেখবেন তার সৃজনশীলতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে আপনাকে ভালো একটা কাজ দিতে পারবে, ঠিক আছে। এই তথ্যে বলা হয় যে কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং স্বাধীনতা দেওয়া হবে, নিজেদের কাজের প্রতি তারা বেশি দায়বদ্ধ হবে স্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পেলে। আপনি মাঝে মধ্যে বলবেন যে ঠিক আছে, তুমি ভালো কাজ করো, তুমি একটু দেখো তো কিভাবে ভালো করা যায়, তুমি একটু চিন্তা করে দেখো, তোমার উপর ছেড়ে দিলাম আমি, তাহলে দেখেন সে ভালো একটা কাজ করে দেখাবে আপনাকে। আর যদি আপনি যেভাবে বুঝেন সেইভাবে তার উপর চাপাই দেন, তাহলে কিন্তু হবে না। অনেক অফিসার আছেন যে নিজে একটা জিনিস বুঝছেন, ওটাই চাপাই দেন খালি, ঠিক আছে, অথচ তার কর্মীরা ওটার থেকে ভালো বুঝে, এইটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। কর্মীদের সিদ্ধান্ত ক্ষমতা বাড়াতে হবে, কর্মীদের স্বাধীনতা দিতে হবে, আত্মবিশ্বাস এবং উদ্যোগ এতে বাড়বে। এটা হচ্ছে মূল উপাদান। মূল উপাদান কি, কর্মীদের সিদ্ধান্ত ক্ষমতা দেবেন, কাজের প্রতি স্বাধীনতা দিবেন, তাহলে কি আত্মবিশ্বাস এবং উদ্যোগ বাড়বে। এই 3টে মূল কথা মনে রাখলে এই প্যারাগ্রাফটা হয়ে যাবে। আগের 3টা মনে রাখলে উপরে প্যারাগ্রাফটা হয়ে যাবে, ঠিক আছে। মূল উপাদানটা আপনি আলাদা করে লিখবেন না, আপনি মূল উপাদানটা আপনাকে পড়তে সুবিধা করবে, সহযোগিতা করবে। এবার ফেয়ারনেস থিওরিটা কি দেখেন। কর্মী যদি কাজের পরিবেশে ন্যায্যতা এবং স্বচ্ছতা অনুভব করে যে না, আমি পারফেক্ট জায়গায় আছি, ঠিক আছে, আমার বেতন ভাতা ঠিক মতো হচ্ছে, আমি স্বাধীনভাবে কাজ করতে পারতেছি, ঠিক আছে, আমার আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতেছে না, আমি কোনো গ্রুপিং এর মধ্যে পড়ি নাই, ঠিক আছে, আমার মূল্যায়ন হচ্ছে, এই বিষয়গুলো থাকলে তাহলে এটা হচ্ছে ফেয়ারনেস তথ্যের মূল কথা। অর্থাৎ সঠিক আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণ, সঠিক সিদ্ধান্তের মধ্যে যদি সে পড়ে, সঠিক আচরণ যদি সে করতে পারে, কর্মীর প্রতি ন্যায্যতা এবং বৈষম্যহীনতা, ন্যায্যতা থাকে, বৈষম্যহীনতা যদি থাকে, তাহলে এই প্রতিষ্ঠান এবং কর্মীর নিজের কাজের মধ্যে কি করবে, সে উৎসাহিত হবে এবং ভালো ফিডব্যাক দিতে পারবে, ঠিক আছে। বুঝতে পারছেন। প্রতিষ্ঠান এবং কর্মীর মধ্যে সমতা তথ্য, ফেয়ারনেস তথ্যটা হচ্ছে প্রতিষ্ঠান এবং কর্মী যাতে একে অপরের প্রতি দায়িত্বশীল হয়ে কাজ করতে পারে, এই ফেয়ারনেসটা থাকলেই তখন তা সম্ভব, ঠিক আছে। ন্যায্যতা, স্বচ্ছতা, এই বিষয়গুলো থাকতে হবে। তা 3 নম্বর ফেয়ারনেস তথ্য আপনাকে শোনেন, এখানে সমসাময়িক তথ্যগুলো আসলে আপনি মনে রাখেন কর্মী অভ্যস্ততা তথ্য,
পাশাপাশি ইংরেজি শব্দগুলো মনে রাখেন, তাহলে অভ্যস্ততা এঙ্গেজমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন। 2 নম্বর আছে স্বাধীনতা এবং ক্ষমতায়ন তথ্য, এম্পাওয়ারমেন্ট। 3 নম্বর আছে ফেয়ারনেস তথ্য, ঠিক আছে। 4 নম্বরে নিডস থিওরি, অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরি 5 নম্বরে, মার্কিং এ ভুল আছে। 6 নম্বরে আছে প্রজন্মের প্রেষণা তথ্য, জেনারেশন থিওরি, ঠিক আছে। তা আপনি এখানে দেখেন, এখানে কিন্তু বলে নাই যে থিওরি কতগুলো দেবেন। আপনার যদি না পারেন, কুলাই না পারেন, তাহলে আপনি 3টা দেন, 4টা দেন। এখানে কিন্তু বলে নাই যে 5টা না দিলে আপনি 8 মার্ক পাবেন না, তা কিন্তু না। মার্ক বেশি হইতে পারে, 8টা আছে। এবার দেখেন প্রয়োজনীয়তা তথ্যটা কি। এই তথ্যটা হচ্ছে ওই যে আমরা পড়ছিলাম না, মাসলোস হায়ারার্কি অফ নিডস, ওই কথাটাই আপনি লিখবেন প্রয়োজনীয়তা তথ্য। ওইখানে আপনি এই প্রয়োজনীয়তা তথ্যটা সবসময় আদি তথ্য, আবার সমসাময়িক তথ্য, কারণ প্রয়োজনটা সবসময় থাকে, ঠিক আছে। মাসলোস হায়ারার্কি তথ্যটা এটা বর্তমানের জন্য সমভাবে প্রযোজ্য। এখানে আপনি দেখেন শারীরিক, সামাজিক, আত্মসম্মান, আত্মবিশ্বাসের চাহিদা দিয়ে, অর্থাৎ ওই মাসলোস ওই থিওরিটা দিয়েই আপনি এই প্রয়োজনীয়তা তথ্যটা আপনি লিখবেন, ঠিক আছে। আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন পড়াইলাম। পরীক্ষায় আসলে আপনি খালি হাতে আসবেন না, আমি আশা করি, কারণ আমি যেভাবে বলে দিলাম আপনি চিন্তা করে এখনই বানাই লিখতে পারবেন, হাতটা যদি চালু থাকে খালি। দেখেন এবার অর্জনমুখী তথ্য, এটা কি দেখেন, এই তথ্যটি ডেভিড ম্যাককেল্যান্ড প্রস্তাব করেন। এখানে নামটা যদি মনে না থাকে আপনি বাদ দেন। যা বলছে যে মানুষ বিশেষভাবে তাদের ব্যক্তিগত লক্ষ্যের প্রতি প্রচন্ড উদ্দীপনা অনুভব করে, অর্থাৎ মানুষ শুধু চায় যে আমি কি বেতন পাইলাম, আমার বোনাস কয়টা হলো, আমি কি বেতন বাড়লো কিনা, ঠিক আছে। এইটার উপর সবাই পাগল, আপনি আমি কি বলেন কর্মীরা সবাই পাগল, ঠিক আছে। কি পেলাম, কি বেতন বাড়লো, কি বোনাসটা আসলো, হ্যাঁ, এই বিষয়গুলোর প্রতি সবার মনোযোগ। অর্জন, সবাই অর্জন করতে চায়। এই অর্জনটা যখনই হবে তখনই সে সন্তুষ্ট এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ কর্মীকে কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র তার অর্জনটা ঠিক মতন হচ্ছে কিনা, তাহলে সে কাজ করবে। তথ্যের মূল কথা হলো এইটা, অর্থাৎ সাফল্য ফলাফল সে পাচ্ছে কিনা, ঠিক আছে, এটাই অর্জন হচ্ছে কিনা, এটাই। তাহলে অর্জনমুখী তথ্যের ক্ষেত্রে আপনি কি লিখবেন, এই কথাগুলো লিখবেন। এবার প্রজন্মের প্রেষণা তথ্যটা কি আমরা একটু পড়ি। এই তথ্যটিতে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখেন, প্রেষণার ধরন প্রজন্ম ভেদে পরিবর্তিত হয়, এটা একটা ইম্পর্টেন্ট থিওরি, আপনি এটা লিখবেন। আজকের প্রজন্মে যেটা চাচ্ছে, আপনাদের মোস্ট সিনিয়র যারা আছেন তাদের প্রজন্মের সময় আপনারা কিন্তু সেটা চাইতেন না। তার মানে প্রজন্ম ভেদে বিভিন্ন ধরনটা কিন্তু পরিবর্তন হবে প্রেষণার ক্ষেত্রে, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি মনে করেন, এখানে এই কথাটা লিখবেন যে এক্স প্রজন্ম বেশি ব্যক্তিগত স্বাধীনতা এবং কর্মজীবনের উন্নতি চায়, মানে বর্তমান প্রজন্ম, ঠিক আছে। আর জেড প্রজন্মটা কি ডিজিটাল যোগাযোগ এবং সামাজিক সম্পর্ক, যেমন বর্তমানে জেড জেনারেশন আমরা রিসেন্টলি বিভিন্ন ভাবে শুনতেছি, এই জেড জেনারেশনটা কি ডিজিটাল প্রযুক্তি এবং সামাজিক সম্পর্কের উপর গুরুত্ব দেয়। আর এক্স জেড এর আগের প্রজন্মটা কি ব্যক্তিগত স্বাধীনতা, কর্মজীবনের উন্নতির উপর গুরুত্ব দেয়, যেমন আপনারা। আর আমরা কি করি, ডিজিটাল যোগাযোগ এবং সামাজিক সম্পর্কের উপর গুরুত্ব দেয়। ক্লিয়ার, বুঝতে পারছেন? মানে এই প্রজন্মের প্রেষণা তথ্যটা, এটাই মূল কথা। আপনি এখানে লিখবেন যে প্রেষণার ধরনটা প্রজন্ম ভেদে পরিবর্তিত হয়, এটাই যে মূল কথা থাকে। এবং 2 প্রজন্মের 2টা বাক্য দিয়ে আপনি এই প্যারাগ্রাফটা বানাই দিবেন। এই প্রশ্নটা এভাবে লিখতে পারলে, ঠিক আছে, আপনি ভালো মার্কস পাবেন আশা করি। আর পাশাপাশি ইংরেজি টার্মগুলো দিবেন যদি যদি পারেন। ভিতরে কি লিখলেন না লিখলেন, এই শিরোনামটা যদি ঠিক থাকে, আমি নিশ্চিত যে আপনি 8-এর মধ্যে 7 পেয়ে যাবেন, 6 পেয়ে যাবেন, ঠিক আছে। ছোট ছোট করে লেখেন, সমস্যা নাই। হয়ে গেল কিন্তু, আজকে কিন্তু এই অধ্যায়টা হয়ে গেল। আমি কিন্তু কন্টিনিউ আপনাদের ব্যবসা যোগাযোগ হয়েছে, আগে তো পরিসংখ্যান সহ সব সাবজেক্টে হয়েছে, কয়েকবার শেষ হয়েছে, ঠিক না। আজকে কিন্তু আবার এটাও শেষ হয়ে যাচ্ছে 8 অধ্যায়। এখানে দেখেন নেতৃত্বের গুণাবলী তথ্য, এই গুণাবলী তথ্য, আচ্ছা আমরা আমাদের নেতৃত্বের গুণাবলী তথ্যটা আমরা পড়বো না, আমরা একটা প্রশ্ন আছে গুণাবলী সমূহ পড়বো। গুণাবলী সমূহ কোথায় আছে দেখেন। আচ্ছা, গুণাবলী তথ্য আর এই নেতৃত্বের গুণাবলী একই, প্রশ্ন আলাদা করে পড়তে হবে না। দেখেন নেতৃত্বের গুণাবলী তথ্য, আচ্ছা দেখেন গুণাবলী সমূহ, এখানে কি কি গুণ থাকবে একজন নেতার, আমি জাস্ট ভিতরে আলোচনা করবো না, আমি উপরে পয়েন্টস গুলো আপনাদের একটু মুখস্থ করাই দিই। দেখেন প্রথমে 1 নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ভীষণ, তাদের দূরদর্শিতা, অর্থাৎ কালকে কি ঘটবে সেটা যাতে তারা দেখতে পারে, ঠিক আছে। আর 2 নম্বরটা হচ্ছে আত্মবিশ্বাস, বুঝতে পারছেন। 3 নম্বর সততা এবং নৈতিকতা, আমি আবার পড়ি দেখেন, দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা, তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা, এটা থাকতেই হবে নেতার। 2 নম্বর আছে নেতার মধ্যে আত্মবিশ্বাস থাকতেই হবে যে না পারবো, নেতাকে ভয় পেলে হবে না। 3 নম্বর হচ্ছে সততা এবং নৈতিকতা। 4 নম্বর হচ্ছে যোগাযোগ দক্ষতা, নেতা যদি কথা বলতে না পারে হবে না। আমরা এই প্রথম 4টা আবার পড়ি দেখেন, আঙ্গুল গুনেন, দূরদৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা,
2 নাম্বার কি আত্মবিশ্বাস, 3 নাম্বার কি সততানৈতিকতা, 4 নাম্বার কি যোগাযোগের দক্ষতা। আপনি চিন্তা করেন এই 4টা নেতা থাকাই লাগবে, তাহলে নেতাই হতে পারবে না সে। পরের 4টা কি দেখেন, দায়িত্ব গ্রহণের মানসিকতা, নেতাকে কিন্তু আগে এগিয়ে আসতে দিতেন, আমি করি ঠিক আছে সমস্যা আমার কাছে দেন। সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা, সিদ্ধান্ত নেবার সময় যদি তার কি সিদ্ধান্ত নিব না নিব এই যে দ্বিধাদ্বন্দ্বে ভুগেন তাহলে কিন্তু সে নেতা না। সমস্যার সমাধান এবং উদ্ভাবনী চিন্তা, যে কোনো সমস্যার সমাধান নেতার কাছে থাকবে। দল পরিচালনার দক্ষতা, কর্মীদের অনুপ্রেরণা দেবার দক্ষতা। আবার 10 নম্বরে আছে নেতার নমনীয়তা এবং সহনশীলতা নেতার মধ্যে থাকাই চাই। দেখেন এই 10টা গুণ কিন্তু থাকলেই সে নেতা। এই 10টা আপনি মনে রাখেন, আঙ্গুল গুণে র্যান্ডমলি আপনি মনে রাখেন না, তাহলে আপনি 10টার জায়গায় আপনি 8টা মনে আসবে। আমি এই 10টা একটু আবার বলে যাই, দেখেন এর মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করব। নেতার গুণাবলী কি? দূরদৃষ্টি এবং দূরদর্শিতা, আত্মবিশ্বাস, সততা, নৈতিকতা, যোগাযোগ দক্ষতা, দায়িত্ব গ্রহণের মানসিকতা, সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা, সমস্যার সমাধান এবং উদ্ভাবনী চিন্তা, দল পরিচালনার দক্ষতা। একটা হচ্ছে অনুপ্রেরণা দেবে কর্মীদের, একটা হচ্ছে নিজের মধ্যে নমনীয়তা এবং সহনশীলতা থাকা চাই। এইগুলো থাকলেই দেখবেন যে কোনো মানুষ, আপনার মধ্যে এই কটা জিনিস থাকলে আপনি ঘরের পরিবারের যোগ্য নেতা, সমাজের যোগ্য নেতা, অফিসের যোগ্য নেতা হয়ে যাবেন। এই কটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, ঠিক আছে। যদিও এই কটার সমন্বয় আমাদের অনেকের মধ্যে নাই, এই কারণে আমরা বিভিন্ন ভাবে আমরা দুর্বল পজিশনে চলে যাই, ঠিক আছে। এই হলো কথা। তাহলে আমাদের কিন্তু 9টা অধ্যায়, মৌলিক ব্যবস্থাপনা আছে 9টা অধ্যায়, আমরা কিন্তু 8টা অধ্যায়ের যারা ছিলেন প্রথম থেকে আশা করি অনেক উপকৃত হবে। এবং প্রত্যেকটা প্রশ্ন যা যা আসবে, ঠিক আছে, সেইগুলো লাইন বাই লাইন আমি পড়ানোর চেষ্টা করলাম, ঠিক আছে। এই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক, সবাই থাকবেন। এবং বরাবরের মতন একটা কথা বলি, যে পরিশ্রম আমি আপনাদের জন্য করি, আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা, সেটা হচ্ছে এখানে আরো কিছু মানুষ ইনক্লুড করবেন, আপনারা একটু ঢোকা। বিভিন্ন গ্রুপ আছে, আপনার সাথে 10 জনের পরিচয় আছে, বেলাল ভাই, শাহজাহান ভাই, তসলিমা আপা, খালেদ ভাই, সাইফুল ভাই, পুতুল আপা, প্রত্যেকের সাথে প্রত্যেক পরিচয় আছে। মিনিমাম 10 জনের সাথে সম্পর্ক আছে এমবিএর। তাহলে এখানে 4, 5, 6 জনে 10 জন করে যদি বলেন, তাহলে আরো কয়েকজন ভাইয়ের উপকার হবে। যেহেতু এখানে যে পরিশ্রমটা করতেছি, এখানে যদি চিন্তা করেন যে আমি কোনো কিছু পাওয়ার জন্য পরিশ্রম করি, তাহলে সেটা ভুল, কারণ পাওয়ার তুলনায় পরিশ্রমটা অনেক অনেক গুণ বেশি হয়, ঠিক আছে। সেই হিসাবে আপনারা যদি কিছু লোক আনেন, তাহলে তারা উপকৃত হবে, তাহলে এটা একটা সদাকা, ঠিক আছে। একটা এই যে পড়াচ্ছে, অনেক কর্মজীবী ভাই আছেন, তারা হয়তো আরো আসবে, সামনে অনেক ভাই বোন আসবেন, ঠিক আছে, পরীক্ষার আগে তাদের অনেক উপকার হয় গ্রুপ স্টাডির মাধ্যমে, ঠিক আছে। এই জন্য আপনারা কিছু লোক ঢুকাবেন। আমার পক্ষ থেকে এই কাজ দায়িত্বগুলো আমি আপনাদের দিলাম প্রত্যেককে। আচ্ছা, আর হচ্ছে ইনশাল্লাহ আমরা নেক্সট দিন অধ্যায় 9 আগামী সোমবারে 9 অধ্যায়টা শেষ করব। এর মাধ্যমে আমাদের যোগাযোগ এবং মৌলিক ব্যবস্থাপনা কিন্তু বই দুটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে মৌলিক ব্যবস্থাপনার কিছু প্রশ্ন আছে পুরাতন বইয়ের আলোকে, নতুন বইয়ের আলোকে, সেইগুলো আমরা হয়তো 2টা 3টা 4টা ক্লাসের মাধ্যমে শেষ করে ফেলবো। এরপরে ধারাবাহিকভাবে পরিসংখ্যানটা যদি বলেন তাহলে ওটা ধরবো, সাংগঠনিক আচরণ ধরবো, ঠিক আছে। পরিসংখ্যানটা ইনশাল্লাহ সবাই থাকবেন, লোক সংখ্যা না বাড়লে পরিসংখ্যান কিন্তু ধরবো না। পরিসংখ্যানটা আমি চাচ্ছি খুব সহজ করে কিছু প্রশ্ন বোঝাই দিতে, মানে যদি গাণিতিক টার্ম গুলো বা ব্যাখ্যা আছে বিভিন্ন, এই যে পরামিতি, নন পরামিতি বা অপরামিতি, হ্যাঁ, প্যারামেট্রিক যেটা, এইগুলো কিন্তু সহজভাবে বুঝতে হয়, এইগুলো জটিল ভাবে বুঝলে লেখা যাবে না, ঠিক আছে। এইগুলো সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। কেউ কিছু বলবেন না, বললে রেখে দিব, কারণ 10টায় আবার আমাদের ক্লাস আছে। আপনারা সেকেন্ড সেমিস্টারের ক্লাসগুলোতে সবাই থাকেন, ঠিক আছে, কারণ যে কোনো মুহূর্তে পরীক্ষার 2টা একসাথে হয়ে পড়তে পারে, আবার দেখা যাচ্ছে একটা হওয়ার পর একটা হইতে পারে। ক্লাস তো আপনাদের হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে না সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট গুলো জটিল, এগুলোতে থাকতে হবে, কারণ আমি যে নোট লিখতেছি, আমি মানে নোট লিখি আর ওইগুলো নিয়ে স্টাডি করি, ঠিক আছে। তাতে দেখলাম যে এগুলো একবার পড়লে হবে না, বারবার না পড়লে সেকেন্ড সেমিস্টারের প্রশ্নগুলো ভালো করে লেখা সম্ভব না। তবে যেহেতু গাণিতিক টার্ম আছে, গল্প নাই, সেহেতু কেউ যদি মনোযোগ সহকারে পড়ে, তাহলে সেকেন্ড সেমিস্টারের পড়াগুলো তার কাছে আরো বেশি সহজ মনে হবে, ঠিক আছে। কারণ যেখানে অনেক ডিটেলস লেখা, ডিটেলস বর্ণনা, যেমন ফার্স্ট সেমিস্টারের প্রশ্নগুলো, এই আলোচনা, বৈশিষ্ট্য, কার্যাবলী, এগুলো অনেক সময় অনেক লেখা, মানে হিমশিম খেয়ে যেতে হয় অনেক, ঠিক আছে। আর ওইগুলোতে টেকনিক্যাল, আর ওইগুলোর নোটগুলো মানে যতটা সম্ভব সংক্ষিপ্ত, এবং মানে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার একটা প্রশ্ন এরকম আছে গাণিতিক ব্যাখ্যা টাকা দিয়ে, মানে অনেক প্রশ্ন আছে, অনেক গাণিতিক ব্যাখ্যা, যেগুলো কোনোভাবেই আমি গ্যারান্টি দিলাম
একজন ভাই মানে কি বলবো এমবিএ অনেক মেধাবী সেও লিখে আসতে পারবে না, কারণ সে চাকরি করে। ঠিক আছে, এই জন্য আমি করছি কি ওইগুলো গাণিতিক ব্যাখ্যাগুলো যেগুলো আছে সেগুলো একবারে টেনে হেসড়ে সহজ সরল করে বানাই ফেলছি, মানে নিজের জন্য বানাই ফেলছি। ঠিক আছে, তা না হলে উপায় নেই, 4 পৃষ্ঠা অ্যান্সার করে আসা সম্ভব না, বা গাণিতিক ব্যাখ্যা দিয়ে 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠায় লেখা সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে রেখে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের পড়াশোনা সংক্রান্ত যে আসসালামু কোনো আলাইকুম ভাই। বিষয়ে আমাকে মেসেজ দিয়ে। ওয়ালাইকুম আসসালাম।